শোকের সাগরেও পাল্টা প্রতিশোধে ইরান চুরমার মার্কিন ঘাঁটি। স্তব্ধ কারবালা, খামেনির বিদায়ের কাছে ইমাম হুসাইনের মাটি। 2024-এর পুনরাবৃত্তি, কেরালায় আবারও ভয়াবহ ভূমিধস। ইউক্রেনের পাশে মেলোনি, তবে ইইউতে ফাস্ট ট্র্যাক সুবিধার বিরোধিতা। ইসরায়েলকে ধ্বংস করতে এরদোয়ানকে F-35 দিচ্ছেন ট্রাম্প। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকের মাঝেই এবার আমেরিকার বিরুদ্ধে এক ভয়াবহ প্রতিশোধ নিল ইরান। চোখের পলকে 85টি মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে দেশটি। এর আগে হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 4 ঘন্টা টানা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার খবর পেয়ে খামেনির জানাজা সংক্ষিপ্ত করে দেশে ফিরে পাল্টা জবাবের নির্দেশ দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আইআরজিসির এই আকস্মিক হামলায় কুয়েত ও বাহরাইনে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। ভূপাতিত করা হয় আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন। মাত্র কয়েক সপ্তাহ আগে হওয়া সমঝোতা চুক্তি ভেঙে কেন আবারও এই ধ্বংসাত্মক সংঘাতে জড়ালো দুই দেশ? এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। ইরানি টর্নেডো হামলায় বুকে কাঁপন ধরালো যুক্তরাষ্ট্রের। খামেনির জানাজার মধ্যেই শোককে শক্তিতে পরিণত করে শত্রুপক্ষের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। আমেরিকার 4 ঘন্টার বিমান হামলার জবাবে চোখের পলকে 85টি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা করেছে তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গর্জনে কুয়েত ও বাহরাইনে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। এমনকি বুক কাঁপিয়ে আকাশ থেকে নামিয়ে আনা হলো আমেরিকার অহংকার কোটি ডলারের অত্যাধুনিক MQ-9 ড্রোন। খবর আল জাজিরার। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে তারা এই অ্যাকশনে নেমেছিল। প্রায় 4 ঘন্টার এই মার্কিন হামলা চালিয়ে সিরিক বন্দর, কেশমদ্বীপ ও বন্দর আব্বাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন ঘাঁটি সহ 80টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়। এমনকি যেটিতে বোমার আঘাতে আহত হয়েছেন সাধারণ মানুষও। হঠাৎ এই হামলার খবর পেয়ে খোদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সংক্ষিপ্ত করে ইরাক থেকে তড়িঘড়ি দেশে ছুটে এসেছেন, আর তারপরই দিলেন একের পর এক পাল্টা জবাব। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন আবার শুরু হলো এই সংঘর্ষ? মাত্র কয়েক সপ্তাহ আগেই তো দুই দেশ যুদ্ধ থামাতে একটি সমঝোতা চুক্তিতে সই করেছিল। তাহলে কি এমন ঘটলো যে সেই চুক্তি ভেঙে আবারও ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠল হরমুজ প্রণালী? যে যুদ্ধ শেষ হয়েছে বলে মনে করা হচ্ছিল, সেটাই আবার ফিরে এসেছে আরও ভয়ঙ্কর রূপে। মূল স্নায়ুযুদ্ধ শুরু হয় রুট নিয়ে। ইরান চেয়েছিল সব জাহাজ তাদের নিয়ন্ত্রিত উত্তরের রুট দিয়ে চলুক, আর আমেরিকা চাপ দিচ্ছিল মার্কিন নৌবাহিনীর সুরক্ষিত দক্ষিণের রুট ব্যবহার করতে। এই টানাপোড়েনের মাঝেই ওমান উপকূলে কাতার ও সৌদির তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। আমেরিকার চোখে যার দায় ইরানের। ব্যাস, এই চুক্তি হওয়ার 20 দিনের মাথায় ক্ষুব্ধ ওয়াশিংটন ইরানের তেল বিক্রির ছাড়পত্র বাতিল করে দেয়। গত জুনে দুই দেশের মধ্যে হওয়া ইসলামাবাদ সমঝোতার স্মারক অনুযায়ী ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের উপর থেকে নৌ অবরোধ তুলে নেয় এবং 60 দিনের জন্য তেল বিক্রির নিষেধাজ্ঞা শিথিল করে। কিন্তু শান্তি স্থায়ী হলো না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী ও প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা নিষেধাজ্ঞা ফিরিয়ে এনে এবং সরাসরি বোমাবর্ষণ করে চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছে। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব হুঙ্কার দিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় পরবর্তী যে কোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তারা দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সনম সিদ্দিকী, কালবেলা। অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার ঐতিহাসিক ও আধ্যাত্মিক পুণ্যভূমি কারবালা আজ যেন আবারও স্তব্ধ এক অভূতপূর্ব শোকে। তেহরান, কোমার, নাজাফ হয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আজ নিয়ে আসা হচ্ছে ইমাম হুসাইনের সেই স্মৃতি বিজড়িত কারবালার মাটিতে। এই অন্তিম যাত্রাকে কেন্দ্র করে পুরো ইরাক জুড়ে জারি করা হয়েছে নজিরবিহীন যুদ্ধকালীন নিরাপত্তা। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজীবন আপোষহীন থাকা এই নেতাকে শেষ বিদায় জানাতে কারবালার রাজপথে নেমেছে লাখো মানুষের ঢল। চারিদিকের বাতাসে ভাসছে কান্নার সুর। খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী কারবালা ও নাজাফের পবিত্র মাজারগুলো ঘুরে আগামী 9 জুলাই মাসদাহে দাফন করা হবে তাকে। খামেনির বিদায় যাত্রাকে ঘিরে মধ্যপ্রাচ্যের এই আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্তের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কারবালা, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার এক রক্তিম মহাকাব্য।
আজ ২০২৬ সালের জুলাইয়ে এসে সেই কারবালার বাতাস আবারও ভারী হয়ে উঠেছে শোকের মাতমে। ১০০ বছর আগে যে মাটি দেখেছিল ইমাম হুসাইনের আপসহীন আত্মত্যাগ, আজ সেই মাটিতেই পা রাখছে আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। আল জাজিরা সহ বিশ্বের সব নামজাদা গণমাধ্যমে এখন চলছে খামেনির এই বিদায় যাত্রা। তেহরান থেকে কোম আর নজফ হয়ে খামেনির এই শেষ যাত্রা যেন কেবল একটি জানাজা নয়, এ যেন শতাব্দী প্রাচীন কারবালার চেতনার সাথে আধুনিক প্রতিরোধের এক রক্তাক্ত ও ঐতিহাসিক পুনর্মিলন। কারবালা প্রাদেশিক কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মাহফুজ আল তামিমি জানিয়েছেন, এই অন্তিম যাত্রাকে ঘিরে পুরো ইরাকে নজিরবিহীন যুদ্ধকালীন নিরাপত্তা জারি করা হয়েছে। সেনা, পুলিশ আর পপুলার মোবিলাইজেশন ফোর্সের ঘেরাটোপে থাকা কারবালা আজ স্তব্ধ। জানাজা কমিটির প্রধান আলা সালেহ আল আমিরির ভাষায়, খামেনি কেবল ইরানের নেতা ছিলেন না, তিনি ছিলেন কারবালার সেই অপশাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাথা নত না করার দর্শনের আধুনিক রূপকার। ইরাকিদের জন্য এই জানাজা যেন ইমাম হুসাইনের সেই ঐতিহাসিক স্লোগানকে আবারও জীবন্ত করার এক মুহূর্ত। প্রিয় খামেনির জন্য এখন কারবালার অলিগলিও যেন কাঁপছে লাখো মানুষের ক্রন্দনে। মাথা বুক চাপড়ে সেই চেনা সুর, হায় হাসান হায় হোসেন, যে কারবালার ধূলিকণা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের কেড়ে নিয়েছিল, সেই মাটিতেই আজ অশ্রু ঝরা বিদায় জানানো হচ্ছে এমন এক নেতাকে, যিনি মার্কিন আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজীবন বুক টান করে দাঁড়িয়েছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে আরও জানা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি গত মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান এই নেতার সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবাহানি, শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার জামাতা ডক্টর মেজবা উল হুদা বাঘিরি কানি, তার মেয়ে জাহারা হাদ্দাদ আদেল এবং তার 14 মাস বয়সী নাতনি জাহারা মোহাম্মদে গোলাপায়েগানি এবং সাইদে বুশরা হোসেইনি জানাজার নামাজে ইমামতি করেন। আজ বুধবার খামেনির মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মাজার এবং হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী আগামী 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে তাকে। কারবালার আধ্যাত্মিক সীমানা পেরিয়ে খামেনির এই মরদেহ চলে যাবে মাশহাদে, কিন্তু পেছনে থেকে যাচ্ছে এক জ্বলন্ত ইতিহাস। খামেনির অধ্যায় হয়তো শেষ, কিন্তু কারবালার মাটি থেকে ছড়ানো এই প্রতিরোধের আগুন কি থামানো যাবে? জবাব দেবে ভবিষ্যৎ। বিথি দাস, কালবেলা। দর্শক, 2024 সালের অভিশপ্ত সেই স্মৃতি কি আবারও ফিরে এলো কেরালায়। কেরালার ওয়েনার জেলার মীনাক্ষী অঞ্চলে একটি নির্মাণাধীন টুইন টানেল রোডের প্রবেশ পথে ধসে পড়েছে পাহাড়ের একাংশ। টানা ভারী বৃষ্টির মধ্যে ঘটা এই বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত একজনের প্রাণহানি এবং 7 জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশাসন বলছে এটি কেবলই কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ঠিকাদারের চরম গাফিলতি আর অবৈধভাবে মাটি জমিয়ে রাখার কারণে ঘটা শতভাগ মানব সৃষ্ট বিপর্যয়। সতর্কতা ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাজ করতে গিয়েই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এনডিআরএফ সহ উদ্ধারকারী দল। পরিবেশগতভাবে চরম ঝুঁকিপূর্ণ ওই এলাকায় এমন গাফিলতি এবং ভয়াবহ এই ধসের বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
2024 সালের সেই অভিশপ্ত স্মৃতি কি আবারও ফিরে এলো কেরালায়? মাত্র 4 থেকে 10 কিলোমিটার ব্যবধানে চুড়ালমালার গা ঘেঁষে আবারও ঘটল এক ভয়াবহ বিপর্যয়। গত 24 ঘন্টায় 225 কিলোমিটারের রেকর্ড ভাঙা বৃষ্টিতে যখন কাঁপছে কেরালা, ঠিক তখনই ওয়েনার জেলার মীনাক্ষী অঞ্চলে নির্মাণাধীন টুইন টানেল রোডের প্রবেশপথে ধসে পড়ল পাহাড়ের একাংশ। এমনটাই জানা গেছে এনডিটিভির প্রতিবেদনে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে মানুষেরই চরম গাফিলতি? প্রশাসন স্পষ্ট জানিয়েছে এটি কোনো প্রাকৃতিক ভূমিধস নয়, বরং শতভাগ মানবসৃষ্ট বিপর্যয়। কি ঘটেছিল এবং কেন এই পরিস্থিতি? ঘটনাটি ঘটে সকাল 11:30 নাগাদ। একাধিক জেলায় কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা এবং আবহাওয়ার হলুদ সতর্কতা থাকা সত্ত্বেও ঠিকাদার নিয়ম ভেঙে অবৈধভাবে আশপাশ থেকে সংগ্রহ করা মাটির স্তূপ এবং ধ্বংসাবশেষ টানেল বোরিং স্পটের মুখে জমিয়ে রেখেছিলেন। অবিরাম বৃষ্টিতে সেই কাদামাটির স্তূপ ধসে পড়ায় পুরো রাস্তা এবং সংযোগ সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। সবচেয়ে বড় বিতর্ক হলো, কোম্পানি আগেই শ্রমিকদের সেখানে না থাকার সতর্ক বার্তা দিয়েছিলেন, কিন্তু কিছু কর্মী স্পষ্ট ইঙ্গিত উপেক্ষা করেই সেখানে কাজ করছিলেন, আর তাতেই ঘটে গেল এই বিপত্তি। এই মানবসৃষ্ট দুর্যোগের জেরে এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছেন 7 জন এবং 5 থেকে 6 জন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে কিনা তা খুঁজে বের করতে মিনারাঙ্গি ও আশেপাশের এলাকা থেকে দমকল, পুলিশ ও এনডিআরএফ এর একাধিক দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে 7টি বড় খনন যন্ত্র। এর আগে পূর্ববর্তী বছরগুলোতে মুন্ডাকাই ও সুরালমালার ভূমিধস কবলিত এলাকা থেকে ধ্বংসাবশেষ সরানোর জন্য জেলা কালেক্টর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা সত্ত্বেও তা করা হয়নি। কৃষিমন্ত্রী ও ওয়ার্ডের দায়িত্বে থাকা মন্ত্রী টি প্রসাদের বক্তব্য অনুযায়ী এই গাফিলতির কারণে মূলত সেখানে পুনরায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে। কতটা ভয়াবহ এই ক্ষতি? এই একই এলাকায় 2024 সালে ঘটে যাওয়া সেই বিধ্বংসী ভূমিধসে প্রায় 250 থেকে 300 মানুষের প্রাণহানি ঘটেছিল এবং 2টি গ্রাম সম্পূর্ণ মানচিত্র থেকে মুছে গিয়েছিল। সেই তুলনায় এবারের প্রাণঘাতী বা ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কম হলেও পরিবেশবিদরা চরম উদ্বেগ প্রকাশ করছেন। অত্যন্ত পরিবেশগত ভঙ্গুর এই অঞ্চলে কোনো রকম সঠিক পরিকল্পনা ছাড়া এমন অবৈধ মাটির মজুত এবং উন্নয়নমূলক কাজ যে কতটা বড় আত্মঘাতী সিদ্ধান্ত তা এই ঘটনায় প্রমাণ করে। ঠিকাদারের এই খামখেয়ালির দায় এখন কে নেবে? নাজমুন নাহার উসবা, কালবেলা। ন্যাটো সম্মেলনের সাইড লাইনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি সংক্ষিপ্ত অস্বস্তিকর সাক্ষাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চিত বিষয়। তবে এই আপাত কূটনৈতিক অস্বস্তির মাঝে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইতালি। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো শক্তিশালী করা সহ সামরিক ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রোম। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে রয়েছে বড় এক রাজনৈতিক টানাপোড়েনও। সাহায্য করলেও যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে বলকান দেশগুলোকে পেছনে ফেলে ইউক্রেনকে তড়িঘড়ি করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়ার ঘোর বিরোধিতা করেছেন মেলোনি। একে তিনি ইউএর ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈতনীতি হিসেবে আখ্যা দিয়েছেন। মেলোনি ও জেলেনস্কির সমীকরণ এবং ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে ইতালির এই শক্ত অবস্থান সম্পর্কে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ন্যাটো সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার একটি সংক্ষিপ্ত ও কিছুটা অস্বস্তিকর কুশল বিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তবে এই আপাত কূটনৈতিক অস্বস্তির মধ্যেও ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইতালি। মেলোনির কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো শক্তিশালী করা সহ সামরিক ও কূটনৈতিক সহযোগিতা চালিয়ে যাবে রোম।
তবে এই বন্ধুত্বের পেছনে একটি বড় রাজনৈতিক টানাপোড়েনও আছে। ইউক্রেনকে সমর্থন দিলেও দেশটির ইউরোপীয় ইউনিয়নে দ্রুত অন্তর্ভুক্তির ঘোর বিরোধী মেলোনি। তার মতে, বলকান অঞ্চলের দেশগুলোকে পেছনে ফেলে যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে ইউক্রেনকে আগে সদস্যপদ দেওয়া হবে, এটি ডবল স্ট্যান্ডার্ড। এটি অন্য প্রার্থী দেশগুলোর কাছে ভুল বার্তা দেবে। প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দেওয়া তুরস্কের হাতেই কি এবার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান তুলে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনে তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে এমন ইঙ্গিত দেওয়ায় চরম আতঙ্কে নড়ে চড়ে বসেছে ইসরায়েল। এর তীব্র বিরোধিতা করে রীতিমতো মাঠে নেমেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এরদোয়ান সরকারকে যুক্তরাষ্ট্র বিদ্বেষী আখ্যা দিয়ে বলেছেন, এই যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি নষ্ট করবে। F-35 বিক্রিকে কেন্দ্র করে দীর্ঘদিনের মিত্র ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের ফাটল ধরার এই আভাস এবং যুক্তরাষ্ট্র ইরানের নতুন যুদ্ধবিরতি চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35 কি এবার তুরস্কের হাতে যাচ্ছে? যিনি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দেন, তার হাতেই কি তুলে দেয়া হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ প্রযুক্তি? আর এই এক প্রশ্নেই চিরকালের বন্ধু ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কে ফাটল ধরতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন তুরস্কের কাছে এই অত্যাধুনিক স্টেলথ জেট বিক্রির ইঙ্গিত দিচ্ছেন, ঠিক তখনই তার কড়া বিরোধিতা করে ময়দানে নেমেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আভাস দিতেই নড়ে চড়ে বসেছে ইসরায়েল। সিএনএনকে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে নেতানিয়াহু এরদোয়ান সরকারকে যুক্তরাষ্ট্র বিদ্বেষী ও মুসলিম ব্রাদারহুড আদর্শে আক্রান্ত আখ্যা দিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেতানিয়াহু স্পষ্ট বলেন, এই জেট মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যখন ইসরায়েলকে মানবতার বোঝা বলছেন, তখন ট্রাম্প তুরস্ককে বলছেন অসাধারণ মিত্র। অবশ্য ট্রাম্পের আসল বস কে মন্তব্যের জবাবে নেতানিয়াহু কৌশলে দ্বিপাক্ষিক স্বার্থের কথাই মনে করিয়ে দেন। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি নিয়েও জল খোলা হচ্ছে। নেতানিয়াহুর কণ্ঠে কিছুটা সুর নরম। অতীতে পরমাণু চুক্তির ঘোর বিরোধী হলেও এবার তিনি ট্রাম্পকে একটি সুযোগ দিতে চান। যদিও হরমুজ প্রণালী খোলার বিনিময়ে তেলের নিষেধাজ্ঞা শিথিলের এই চুক্তিতে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে মার্কিন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি বা হ্যালি স্টিভেন্সের ইসরায়েল বিরোধী অবস্থানের কড়া সমালোচনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন কমার পেছনে নিজের দায় এড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দুষছেন নেতানিয়াহু। একই সাথে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতাকে মাত্র 150 জন কিশোর অপরাধীর কাজ বলে লঘু করার চেষ্টা করলেও মানবাধিকার সংস্থা ইয়েসদিন এর তথ্য বলছে ভিন্ন কথা। সেখানে মাত্র এক মাসেই 305টি সহিংস হামলার ঘটনা ঘটেছে, যেখানে ইসরায়েলি সেনাদের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। সব মিলিয়ে ট্রাম্পের নতুন কূটনীতি আর ইসরায়েলের অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যকে এক নতুন উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই তুরস্কের হাতে F-35 তুলে দেবেন, নাকি ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাবেন? কারণ এই একটি সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্কই নয়, বরং ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব, ন্যাটোর অভ্যন্তরীণ সমীকরণ এবং পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যকেও নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। আগামী কয়েক সপ্তাহে ওয়াশিংটনের সিদ্ধান্তই বলে দেবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি শেষ পর্যন্ত তুরস্কের পাশে দাঁড়াবে, নাকি বহু দশকের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকেই অগ্রাধিকার দিবে। আর সেই সিদ্ধান্তের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়তে পারে ইউরোপ, ন্যাটো জোট এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপরও। সনম সিদ্দিকী, কালবেলা। দর্শক, আন্তর্জাতিক সংবাদের আজকের আয়োজন এ পর্যন্ত। সবশেষ খবরের আপডেটের জন্য কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।